আমার পিছনে যে ফিগার আছে দেখো, আমার পিছনে যে ফিগার দেখতে পারতেছো এটা হচ্ছে মাইক্রো অর্গানিজম। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? মাইক্রো অর্গানিজম। তো মাইক্রো অর্গানিজম মানে কি? আসলে মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ছোট, আর অর্গানিজম মানে হচ্ছে জীব, মানে ছোট ছোট যে জীবগুলো থাকে সেগুলোকে বলা হয় মাইক্রো অর্গানিজম। যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, তারপরে ফাঙ্গাস। ফাঙ্গাস মানে হলো ছত্রাক। এই যে যেগুলো তোমাদের স্কিনে র্যাশ তৈরি করে, রুটির উপরে র্যাশের মতো যেগুলো দেখো, এগুলোকে বলা হয় ছত্রাক বা ফাঙ্গাস। তারপরে হেলমিনথেস বা কৃমি, যেমন আমরা যখন প্লাটি হেলমিনথেস পড়াইছিলাম বা প্লাটি হেলমিনথেসের আমার ভিডিও দেখবা, তখন তোমরা ওই ভিডিও দেখলে দেখতে পারবা যে প্লাটি হেলমিনথেস, হেলমিনথেস শব্দের অর্থ হচ্ছে কৃমি, যেটা আমাদের বডিতে হয়। অনেকেরই বডিতে কিন্তু কৃমির সমস্যা থাকে। আগে কৃমির সমস্যা অনেক বেশি ছিল বাংলাদেশে, বাট বর্তমানে কৃমির সমস্যাটা কম আছে। কিন্তু তারপরেও কিন্তু আসলে এই জায়গায় যে এই যে মাইক্রো অর্গানিজম, এই মাইক্রো অর্গানিজমের মধ্যে কিন্তু আসলে কৃমিটা পড়ে। তাহলে আমরা মাইক্রো অর্গানিজম বলতে বুঝতেছি আসলে যে সকল অর্গানিজমকে খালি চোখে দেখা যায় না, যেগুলো আসলে অনেক ছোট ছোট হয় এবং যেগুলো ডিজিজ তৈরিতে সাহায্য করে। সোজা বাংলা কথায়, যেগুলোর জন্য তোমার বডিতে ডিজিজ হয়। ডিজিজ মানে হচ্ছে তোমার বডিতে রোগ হবে, রোগের জন্য যেগুলো দায়ী সেগুলোকে বলা হয় মাইক্রো অর্গানিজম। যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গাস, হেলমিনথেস। ঠিক আছে, এগুলো সবই আসলে মাইক্রো অর্গানিজম। তো আমরা যেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট মাইক্রো অর্গানিজম। এই মাইক্রো অর্গানিজম চ্যাপ্টারটা বোথ মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্লাস তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্লাস বোর্ড পরীক্ষার জন্য সবকিছুর জন্য সমান গুরুত্বপূর্ণ। এখান থেকে এক সেট সিকিউ তুমি পাবা। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় 2 সেট সিকিউ দিতে দেখা যায়, অথবা 2 সেট সিকিউ যদি নাও দেয় তাহলে কোনো জায়গার বিতে অথবা সিতে অথবা ডিতে আসলে মাইক্রো অর্গানিজম কিন্তু আসলে ঢুকাই দেয়। আর এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ যদি দুটো চ্যাপ্টারের কথা বলি বোটানিতে, তার মধ্যে একটা হচ্ছে মাইক্রো অর্গানিজমের চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 4, আর একটা হচ্ছে চ্যাপ্টার 9 যেটার নাম হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। এই দুইটা চ্যাপ্টার তোমাদের বোধ যে কোনো পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষা বলো যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে পড়ে যাইতে হবে। এখানে মুখস্থ করার জিনিসও আছে, বোঝার জিনিসও আছে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে কিভাবে সহজে মনে রাখা যায়। তো আমরা যদি চলো স্টার্ট করি। আমাদের পিডিএফ যেটা আমরা দেখছি, আমাদের পিডিএফ এর মধ্যে কিন্তু এখানে দেওয়া আছে অণুজীব তত্ত্ব। অণুজীব তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে মাইক্রো অর্গানিজম বা মাইক্রো অর্গানিজম। এটাকে বলা হয় মাইক্রোবায়োলজি। ঠিক আছে, এটাকে বলা হয় কি? মাইক্রোবায়োলজি। সো জীববিজ্ঞানের যে শাখায় ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো নিয়ে ডিসকাস করা হয় সেগুলোকে বলা হয় মাইক্রোবায়োলজি। ওকে, তাহলে জীববিজ্ঞানের যে শাখায় কি নিয়ে আলোচনা করা হবে? জীববিজ্ঞানের যে শাখায় আমাদের অণুজীব। অণুজীব শব্দের অর্থ হচ্ছে মাইক্রোব। অণুজীব শব্দের অর্থ কি? অণুজীব শব্দের অর্থ হচ্ছে মাইক্রোব। অর্থাৎ আমাদের যেখানে মাইক্রোবস নিয়ে আলোচনা করা হচ্ছে। মাইক্রোব শব্দের অর্থ কি আসলে? দেখো, মাইক্রোব। ঠিক আছে, মাইক্রোব শব্দের অর্থ হচ্ছে অণুজীব। মাইক্রোব শব্দের অর্থ কি? মাইক্রোব শব্দের অর্থ হচ্ছে অণুজীব। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় আমাদের মাইক্রোব নিয়ে আলোচনা করা হয় বা অণুজীব নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় অণুজীব তত্ত্ব। অণুজীব তত্ত্ব বা অণুজীব বিদ্যা। ঠিক আছে, যেটাকে ইংলিশে ট্রান্সলেট করলে হয় মাইক্রোবায়োলজি। ওকে, মাইক্রোবায়োলজি। সো মাইক্রোবায়োলজি শব্দটাকে যদি আমরা ভাঙি, আমরা এখানে টোটাল দুইটা শব্দ পাবো। একটার নাম হচ্ছে মাইক্রো। ঠিক আছে, মাইক্রোবস, আর একটা হচ্ছে লজি। লজি শব্দের অর্থ হচ্ছে নলেজ। তাহলে নলেজ অ্যাবাউট মাইক্রোবস ইজ কল্ড মাইক্রোবায়োলজি। এখন এই মাইক্রোবস এর মধ্যে আসলে কি কি পড়ে? মাইক্রোবস এর মধ্যে পড়ে হচ্ছে ব্যাকটেরিয়া। মাইক্রোবস এর মধ্যে পড়ে হচ্ছে ভাইরাস। মাইক্রোবস এর মধ্যে পড়ে হচ্ছে প্যারাসাইট। ঠিক আছে, প্যারাসাইট মানে কিন্তু আমরা জানি, প্যারাসাইট মানে হলো পরজীবী। ওকে, প্যারাসাইট মানে কি? পরজীবী। পরজীবী শব্দের অর্থ হচ্ছে যারা নিজের দেহে, দেখো মনে করো তোমার বডিতে কোনো কিছু ঢুকছে এবং সে নিজে বংশ বিস্তার করতেছে, তার লাভ হচ্ছে কিন্তু তোমার ক্ষতি হচ্ছে, সেটা হচ্ছে পরজীবী। তাহলে পরজীবী বা প্যারাসাইট হলে তোমার বডিতে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তার বডিতে লাভবান হবে, সেটাকে বলা হবে প্যারাসাইট। এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এরপরে আরো আছে ফাঙ্গাস। ফাঙ্গাসের বাংলা নাম হচ্ছে ছত্রাক। ঠিক আছে, ফাঙ্গাসের বাংলা নাম কি? ছত্রাক। এরপরে আরো যেটা থাকে সেটা হচ্ছে আমাদের হেলমিনথেস মানে হচ্ছে কৃমি। এটাও কিন্তু একটা অণুজীব। ঠিক আছে, হেলমিনথেস, অনেক ধরনের হেলমিনথেস আছে। হেলমিনথেস শব্দের অর্থ হচ্ছে কৃমি। এটাও কিন্তু আসলে আমাদের এই অণুজীব বিদ্যার মধ্যে আলোচনা করা হবে। তবে এইগুলো সবকিছু নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় মাইক্রোবায়োলজি। বাট আমাদের বইতে যেটা নিয়ে ডিসকাস করা আছে সেটা হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া। তার মানে আমরা জানতে যাচ্ছি অ্যাবাউট ব্যাকটেরিয়া এবং ভাইরাস সম্পর্কে। প্রথমত আমরা দেখবো হচ্ছে ভাইরাস কি এবং ভাইরাসের ইন ডিটেলস। তারপরে আমরা দেখবো হচ্ছে ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার ইন ডিটেলস আমরা তারপরে আলোচনা করবো। ওকে,
এখন আমরা যদি একটু জায়গার চেষ্টা করি যে এই যে অণুজীব বিদ্যা বা মাইক্রোবায়োলজি, এই মাইক্রোবায়োলজির ফাদারকে জনক, জনক শব্দের অর্থ হচ্ছে ফাদার, তাহলে মাইক্রোবায়োলজির ফাদার হচ্ছে লুই পাস্তুর। আর এর মধ্যে কি কি পড়বে? ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ছোট, আর প্লাজমা মানে হচ্ছে মলিকিউল, এই অর্থ বোঝাচ্ছে। তাহলে এই মাইক্রোপ্লাজমা মানে হচ্ছে যেগুলোর জন্য আসলে আমাদের নিউমোনিয়া বা এই জাতীয় যে রোগ হয়, তারপরে অ্যাক্টিনোমাইটিস, এই জাতীয় এরকম আরো অনেক কিছু নিয়ে আসলে আমাদের এই অণুজীব বিদ্যা বা মাইক্রোবায়োলজির মধ্যে কিন্তু আসলে পড়ে। ট্রান্সমিশন শব্দের অর্থ কি? ট্রান্সমিশন শব্দের অর্থ হচ্ছে এই যে ভাইরাস একটা বডি থেকে, অর্থাৎ তোমার বডি থেকে যদি আরেকজনের বডিতে এই ভাইরাস যদি ট্রান্সফার হয়, মনে করো তুমি একটা মানুষ, তাহলে আর একটা মানুষের বডিতে ভাইরাস গেছে, ঠিক আছে, আর একটা মানুষের বডিতে ভাইরাস গেছে, তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ট্রান্সমিশন। ট্রান্সমিশন, ওকে, ট্রান্সমিশন। তাহলে ট্রান্সমিশন শব্দের অর্থ কি? ট্রান্সমিশন শব্দটাকে যদি তুমি ভাঙো, তাহলে এখানে দুইটা শব্দ পাবা। শোন শব্দের অর্থ কি? শোন শব্দের অর্থ হচ্ছে প্রসেস, আর ট্রান্স শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া। অর্থাৎ একজনের দেহ থেকে আরেকজনের দেহতে যখন কোনো কিছু স্থানান্তরিত হয় বা ট্রান্সফার হয়, তখন সেটাকে আমরা বলি ট্রান্সমিশন। ঠিক একই রকম ভাবে কোনো একটা মাইক্রোবস, হইতে পারে ব্যাকটেরিয়া, হইতে পারে ভাইরাস, হইতে পারে এনিথিং, যখনই যে কোনো কিছু যদি একজনের বডি থেকে আরেকজনের বডিতে ট্রান্সফার হয় এবং যে প্রসেসের মাধ্যমে ট্রান্সফার হবে, সেটাকে বলা হবে ট্রান্সমিশন, ওকে। এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে পৃথিবীতে আমাদের এখন মেনলি যেটা জানা দরকার সেটা হচ্ছে অ্যাবাউট ভাইরাস। আমরা এখন ভাইরাস নিয়ে যদি ডিসকাস করি, ভাইরাসটা এমন একটা জিনিস, এটাকে তুমি অর্গানিজম বলতে পারবে না, মানে এটাকে তুমি জীবও বলতে পারবে না, অর্থাৎ অর্গানিজমও বলতে পারবে না, আবার এটাকে তুমি কোনো জড় পদার্থ অর্থাৎ কত ইনার্ট সাবস্টেন্স আসলে তুমি বলতে পারতেছো না। কারণ কি? কারণ ইনসাইড অফ ইউর বডি ভাইরাস ইজ অ্যাক্টিভ। অর্থাৎ দেহর মধ্যে যখন কোনো একটা হোস্ট পাই, হোস্ট মানে হচ্ছে বাহক, ঠিক আছে, হোস্ট মানে হলো বাহক, যে বহন করে। তো যদি তুমি তোমার বডিতে কোনো ভাইরাস বহন করে, তাহলে তুমি হচ্ছে এখানে বাহক। তাহলে যখন কোনো ভাইরাস যখন কোনো বডি পায় বা কোনো একটা দেহ পায় বংশ বিস্তার করার জন্য, তখনই কিন্তু সে আসলে বংশ বিস্তার করতে পারে। কিন্তু আউটসাইড অফ ইউর বডি বা আউটসাইড অফ দ্য হোস্ট ভাইরাস আসলে কোনো কাজই করতে পারে না। বাহকের বাইরে ভাইরাস বংশ বিস্তার করতে পারে না। এই জন্য ভাইরাস যখন বাইরে থাকে তখন সে ইনঅ্যাক্টিভ, কিন্তু যখন দেহের মধ্যে থাকে তখন কিন্তু সে অ্যাক্টিভ। সো যার কারণে বলা হয় ভাইরাস জীবও না, ভাইরাস জড়ও না। ভাইরাস কি? ভাইরাসে। অর্থাৎ ভাইরাসকে একসময় ভাইরাস জড় পদার্থের মতো আচরণ করে, আর এক সময় ভাইরাস জীবীয় পদার্থের মতো অর্থাৎ জীবের মতো আচরণ করে। দেহের বাইরে ভাইরাস একটা জড় পদার্থের মতো আচরণ করে, আর দেহের মধ্যে ভাইরাস একটা জীবীয় পদার্থ অর্থাৎ একটা মানে বস্তুর মতো আচরণ করে। যার কারণে ভাইরাসকে বলা হচ্ছে জীবও না, ভাইরাস জড়ও না, ভাইরাস ভাইরাসে। অর্থাৎ ইনসাইড অফ ইয়ার বডি ভাইরাস ইজ অ্যাক্টিভ and outside of your body virus is inactive. That's why virus is called only virus. ঠিক আছে? সো আমাদের এখন যেটা আমরা দেখতে যাব সেটা হচ্ছে দিস ইজ ভাইরাস। আমরা যদি একটা ভাইরাসের কথা চিন্তা করি, ভাইরাস বিভিন্ন ধরনের শেপের হইতে পারে, বিভিন্ন ধরনের সাইজ এন্ড শেপের কিন্তু আসলে ভাইরাস হইতে পারে। তো আমরা যদি একটু দেখি, দেখো ভাইরাসের আমরা যদি দেখি, এই দেখো এটা কিন্তু একটা ভাইরাসের চার্ট। এখানে অনেক ধরনের ভাইরাস আছে, ঠিক আছে, এই যে এটা ভাইরাস, এগুলো প্রত্যেকটা কিন্তু ইচ এন্ড এভরিওয়ান ইজ ভাইরাস। এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে ভাইরাস। এটা টি2 ফাজ ভাইরাস, ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস, এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা হেপাটাইটিস সি ভাইরাস, এটা রোটা ভাইরাস, এটা প্যাপিলোমা ভাইরাস, ক্যান্সারের জন্য অন্যতম বড় একটা ভাইরাস, এডিনো ভাইরাস, ইবোলা ভাইরাস, এরকম প্রত্যেকটা কিন্তু আসলে ভাইরাস। সো ভাইরাসের যে কোনো ভাইরাসই হোক না কেন, ভাইরাসের সাইজ এন্ড শেপ যেটা হোক না কেন, ভাইরাস মূলত দুটো জিনিস দিয়ে তৈরি করা হয়। ভাইরাসের সেন্টারে একটা জিনিস থাকে, সেন্টার একদম সেন্টার বরাবর, বা যেটা ভাইরাসের আসলে হেরিডিটিটা মেনটেন করে। আমরা মূলত জানি যে আমাদের হেরিডিটি মানে বংশগতি, মানে আমি দেখতে যেমন আমার সন্তানও দেখতে সেরকম হবে, ঠিক একই রকম ভাবে ভাইরাস দেখতে যেমন আরেকটা ভাইরাসও কিন্তু আসলে দেখতে এমনই হয়। সো এই যে বংশগতি অর্থাৎ মাতা পিতার বৈশিষ্ট্যগুলো সন্তানের বডিতে ট্রান্সফার হওয়ার যে মাধ্যমটা থাকে, যে প্রসেসটা থাকে, এই প্রসেসটাকে বলা হয় আসলে হেরিডিটি বা বংশগতি। সো এই বংশগতিটা আসলে কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে করা হয়, ডিএনএ, এমআরএনএ বা আরএনএ, তারপরে হচ্ছে ক্রোমোজোম, তারপরে জিন। তো বেসিক্যালি আমরা সাধারণত জানি কি যে ডিএনএ তৈরি করা হয় নিউক্লিক অ্যাসিড দিয়ে, আরএনএও তৈরি করা হয় নিউক্লিক অ্যাসিড দিয়ে। যেমন ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। এর পাশাপাশি যদি আমরা জিনের কথা চিন্তা করি, জিন হচ্ছে ডিএনএর একটা অংশ, ডিএনএর একটা অংশকে আমরা কি বলি? জিন। তার মানে যদি আমরা বোঝানোর চেষ্টা করি, মানে মেন্টালি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, মনে করে একটা ভাইরাস থেকে আরেকটা পরবর্তীতে ভাইরাসে তৈরি হবে। তো ভাইরাস থেকে যদি ভাইরাস তৈরি করতে চাই, তাহলে এখানে দুটো জিনিস রাখতে হবে, হয় ডিএনএ অথবা কি আরএনএ। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি, আমাদের বডিতে একই সাথে ডিএনএ থাকে এবং আরএনএ থাকে, কিন্তু ভাইরাসে কখনো একই সাথে ডিএনএ এবং আরএনএ থাকবে না, হয় শুধু ডিএনএ থাকবে অথবা শুধু আরএনএ থাকবে। আর যদি ডিএনএ থাকে তাহলে সেখানেও কিন্তু ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ
নিউক্লিক অ্যাসিড আছে। আবার আরএনও যদি থাকে তাহলে সেখানেও কি আছে, রাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ নিউক্লিক অ্যাসিড আছে। মূলত হেরিডিটি বা বংশগতি এটা ডিএনএ অথবা আরএনএ ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে আসলে নিউক্লিক অ্যাসিডের উপর। তাহলে নিউক্লিক অ্যাসিডের মেন কাজ কি, বংশগতি অর্থাৎ হেরিডিটিটাকে মেনটেন করা। তো এখানে ভাইরাসও আসলে কি মেনটেন করবে, হেরিডিটি মেনটেন করবে বা বংশগতি আসলে মেনটেন করবে, কারণ ভাইরাসটাকে পরবর্তীতে ভাইরাসই হবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের কিন্তু রিপ্রোডাকশন হয়। রিপ্রোডাকশন শব্দের অর্থ হচ্ছে আমাদের কিন্তু আমরা ছোটবেলা থেকে কিন্তু আমরা বড় হই এবং আমাদের কিন্তু শুক্রাণু আর ডিম্বাণু অর্থাৎ স্পার্ম আর এগ এইগুলো মিলে কিন্তু আসলে আমাদের দেহটা তৈরি করে। এবং আমাদের কিন্তু আস্তে আস্তে আমরা প্রথমে সাইজে ছোট ছিলাম এবং একটা সময় আমরা সাইজে আসলে বড় হয়ে গেছি। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কিন্তু কখনো এই কাহিনীটা হয় না। ভাইরাস জন্ম থেকে যতটুকু সাইজের থাকে পরবর্তীতে সে ততটুকু সাইজেরই হয়। জন্ম থেকে যদি তার সাইজ হয় 12 ন্যানোমিটার, তাহলে পরবর্তীতে সে যতদিন বেঁচে থাকবে ততদিন তার সাইজ হবে হচ্ছে 12 ন্যানোমিটার, এর বেশি কিন্তু আসলে হবে না। তো ভাইরাসের থেকে পরবর্তীতে যদি ভাইরাস তৈরি করতে হয় তাহলে কিছু থাকুক আর না থাকুক কি রাখা লাগবে, ডিএনএ থাকা লাগবে অথবা আরএনএ থাকা লাগবে অর্থাৎ নিউক্লিক অ্যাসিড থাকা লাগবে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যদি মনে করো আমি এখানে যদি দেই, মনে করো আমরা একটা রাউন্ডেড ভাইরাসের কথা চিন্তা করি। সো এটা একটা ভাইরাস এবং এই ভাইরাসের একদম সেন্টার পজিশনে যেটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। তাহলে ভাইরাসের সেন্টার বা কেন্দ্রীয় উপাদান কোনটা, নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকতে পারে, নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকতে পারে অথবা কি থাকতে পারে, আরএনএ। কিন্তু কখনোই একই সাথে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ এবং আরএনএ থাকবে না, যেটা আমাদের শরীরে থাকে। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে চারপাশে যে একটা কাভারিং দেখা যাচ্ছে, মানে এই যে জিনিসটা আমি যদি একটু মেনশন করে দেই, এই যে আমি যেটা এখন লাল কালার করে দিব, এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় একটা প্রোটিন লেয়ার। তোমার বডিতে মাছ মাংস খাওয়ার ফলে তোমার বডি একটা শেপ হয়েছে মাংস কিন্তু একটা প্রোটিন, যেটা তোমার বডি স্ট্রাকচার দিছে, শেপ দিছে। ঠিক একই রকম ভাবে ভাইরাসের একটা শেপ দেয়, ভাইরাসকে যে শেপ দেয় তার নাম কি, তার নাম হচ্ছে ক্যাপসিড। তার নাম হলো ক্যাপসিড। তাহলে ক্যাপসিড কি, দ্য প্রোটিন এনভেলপ, দ্য কাভারিং অথবা দ্য প্রোটিন এনভেলপ অফ দ্য ভাইরাস ইজ কল্ড ক্যাপসিড। তাহলে ভাইরাসের মেইনলি কি দিয়ে তৈরি, ভাইরাস হচ্ছে এমন একটা মাইক্রো অর্গানিজম যেটাকে খালি চোখে দেখা যায় না, যেটাকে দেখতে গেলে মাইক্রোস্কোপ লাগে, এই জন্য এটাকে মাইক্রো অর্গানিজম বলা হয়। এবং এই জিনিসটা তৈরি হচ্ছে নিউক্লিক অ্যাসিড, যেটা তার সেন্টার এলিমেন্ট বা কেন্দ্রীয় উপাদান, আর একটা হলো তার পেরিফেরাল অর্থাৎ তার প্রোটিনের যে কাভারিংটা থাকে সেটাকে বলা হয় আসলে ক্যাপসিড। তো এই দুটো জিনিস দিয়ে আসলে মূলত ভাইরাসটা তৈরি। এবারে যদি আমরা চিন্তা করি যে ভাইরাসের এই যে ক্যাপসিড যেটা আছে, এই ক্যাপসিডের যে ইউনিট, মনে করো ক্যাপসিডগুলোকে ভাগ করে ফেলছি, তাহলে এইটুকু একটা পার্ট, অর্থাৎ ভাইরাসের ক্যাপসিডের সাব ইউনিট, দ্য সাব ইউনিট অফ দ্য ক্যাপসিড ইজ কল্ড ক্যাপসোমিয়ার। দ্য সাব ইউনিট অফ ক্যাপসিড ইজ কল্ড ক্যাপসোমিয়ার। মেয়ার মানে কি, মেয়ার মানে অংশ, ক্যাপসিডের অংশ, দ্যাটস ওয়াই তার নাম কি, ক্যাপসোমিয়ার। ওকে, যে কোনো ভাইরাসেরই আসলে এই জিনিসগুলো থাকতেই হবে, ঠিক আছে, যে কোনো ভাইরাসের এই জিনিসগুলো রাখতেই হবে। তাহলে ক্যাপসিড, দ্য সাব ইউনিট অফ দ্য ভাইরাস ইজ কল্ড ক্যাপসোমিয়ার। ওকে, এবার আমরা যদি আমাদের পিডিএফ এর দিকে একটু ফিরে যাই, এই যে ভাইরাস বিভিন্ন ধরনের সাইজের শেপের হইতে পারে। তো ভাইরাসের এভারেজ যে লেন্থ, এভারেজ যে ব্যাসটা থাকে বা রেডিয়াস যেটা থাকে, সেই এভারেজটা কত আছে ভাইয়া, 8 থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত ভাইরাস হইতে পারে। এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এইগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করার জিনিস যে কার লেন্থ কত। তো ভাইরাসের এখানে দেওয়া আছে যে গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগের যে ভাইরাসটা হয়, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, ভাইরাসের ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, এটা লেন্থ হইতে পারে, এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট ভাইরাস। এবং এই স্মলেস্ট ভাইরাসের লেন্থ কত আছে, 8 থেকে 12 ন্যানোমিটার। পোলিও ভাইরাসের লেন্থ কত আছে, এটা মেডিকেলে বহুতবার দিছে। এই জায়গায় যতগুলো জিনিস দেখতেছো প্রত্যেকটা জিনিসই আসলে গুরুত্বপূর্ণ। ভ্যাকসিনের ভাইরাসের লেন্থ কত, টিএমভি ভাইরাসের লেন্থ কত, টিএমভি মানে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, এই ভাইরাসের লেন্থ আছে দেওয়া আছে 300 ন্যানোমিটার। এখন ভাইরাসের ক্ষেত্রে ভাইরাসের দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, একটা হচ্ছে লিভিং ক্যারেক্টারিস্টিক্স, এটাকে বলা হয় লিভিং, এটাকে বলা হয় নন লিভিং ক্যারেক্টারিস্টিক্স, নন লিভিং, আর এটা হচ্ছে লিভিং বা জীবে বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে জড় বৈশিষ্ট্য। প্রথমত আমরা যদি জানি যে দুনিয়াতে টোটাল সেল আছে 3 ধরনের সেল আছে, একটা সেলে যদি আমরা চিন্তা করি এ সেলুলার, ইউনিসেলুলার এন্ড মাল্টিসেলুলার। তোমাদেরকে এতদিন ভাইয়া শেখায় আসছি যে আমরা প্রথম যখন ক্লাস নিছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম ইউনিসেলুলার, দেন মাল্টিসেলুলার, কি বলছিলাম, মাল্টি সেলুলার, দেন একটা হচ্ছে এ সেলুলার। এটা কিন্তু অনেকে আমরা জানি না। ইউনি শব্দের অর্থ হচ্ছে এক, তাহলে এক কোষই থাকে। কিছু কিছু জিনিস আছে বা কিছু কিছু প্রাণী আছে যারা একটা মাত্র কোষ দিয়ে তৈরি, যাদের বডিতে শুধুমাত্র একটা মাত্র কোষ দিয়ে তৈরি হয়, যেমন ব্যাকটেরিয়া,
ব্যাকটেরিয়া। কিছু কিছু আছে যাদের বডিতে অনেকগুলো সেল থাকে, যেমন মানুষ, তার মানে মানুষের বডিতে অনেকগুলো সেল আছে। যেমন আমি যদি চিন্তা করি আমার বডিতে 100 ট্রিলিয়ন সেল আছে, আমার বডিতে কিন্তু একটা সেল নাই, ঠিক আছে? তার মানে আমি হচ্ছে বহুকোষী বা মাল্টি সেলুলার। আর এ সেলুলার, এ শব্দের অর্থ হচ্ছে উইথাউট। এ শব্দের অর্থ কি? এ শব্দের অর্থ হচ্ছে উইথাউট। আর সেলুলার শব্দের অর্থ হচ্ছে সেল। তাহলে এ সেলুলার শব্দের অর্থ হচ্ছে যাদেরকে সেল বলে গণ্য করা যাবে না। এখন কোথাও হচ্ছে সেল বলে গণ্য করা যাচ্ছে না মানে কি? পৃথিবীতে কোনো কিছুতে নাই যেগুলো সেল বাদে। যেমন তুমি কিন্তু মানুষ, কিন্তু তোমার মধ্যে মানুষ হওয়ার জন্য যে গুণাবলীগুলো থাকার দরকার, সে গুণাবলীগুলো যদি না থাকে তখন তোমাকে কি বলা হবে? অমানুষ। ঠিক একই রকম ভাবে একটা সেল তৈরি করতে গেলে যে গুণগুলো থাকার দরকার বা যে প্রপার্টিস গুলো থাকার দরকার, সে প্রপার্টিস গুলো বা সে ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি না থাকে, তখন তুমি সেটাকে বলতে পারবে না সে একটা আইডিয়াল সেল, তখন সেটাকে বলা হবে এ সেলুলার। অর্থাৎ এইখানে ভাইরাস একটা এ সেলুলার, দ্যাটস মিন ভাইরাসের সেল হইতে গেলে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকার দরকার ছিল, সে ক্যারেক্টারিস্টিক্স গুলো ভাইরাসের মধ্যে নাই, যার কারণে আমরা ভাইরাসকে সেলুলার বলতে পারবো না, ভাইরাস ইজ এ সেলুলার। অর্থাৎ এখানে কি জিনিসগুলো নাই? সাইটোপ্লাজম না মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলজি বডি, এগুলো কোনো কিছু নাই, অল আর অ্যাবসেন্ট, কোনো কিছু এখানে আসলে থাকে না। শুধুমাত্র এখানে থাকে কোনটা? শুধুমাত্র এই জায়গাটা থাকে হচ্ছে সেল। সেলের সাইটোপ্লাজমটা থাকে, সাইটোপ্লাজমের মধ্যে কিছু জিনিসপত্র থাকে, কিন্তু রাইবোজোম, গোলজি বডি, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম কোনো কিছু আসলে ভাইরাসের মধ্যে থাকে না। দ্যাটস ওয়াই ভাইরাস ইজ এ সেলুলার, অর্থাৎ অকোষীয়। আর এই কারণেই ভাইরাসের বডিতে কোনো কিছু থাকে না বিধায় ভাইরাস সাধারণত আরেকজনের উপর ডিপেন্ড করে, কারণ সে তার নিজের মতো কোনো কাজ করতে পারে না। কারণ আমরা জানি যে আমাদের ফাংশনাল ইউনিট কোনটা? সেল। অর্থাৎ সেলের মধ্যে সকল কাজগুলো হবে, কিন্তু ভাইরাসে যেহেতু কোনো কিছু নাই, দ্যাটস ওয়াই ভাইরাসে কিন্তু আসলে কোনো কাজ করতে পারবে না। আর এই জন্য আউটসাইড অফ দ্য বডি ভাইরাস ইজ ইনঅ্যাক্টিভ, বাট ইনসাইড অফ আওয়ার বডি ভাইরাস ইজ অ্যাক্টিভ। বিকজ অফ ভাইরাস তোমার বডি থেকে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এগুলো গ্রহণ করে সে তার পর্যাপ্ত পরিমাণ খাবার সংগ্রহ করতে পারে, সংগ্রহ করে সে কিন্তু রিপ্রোডাকশন করতে পারে, অর্থাৎ তার বংশের বিস্তার ঘটাতে পারে। কিন্তু দেহের বাইরে কিন্তু এই জিনিসগুলো পায় না, যার কারণে সে দেহের বাইরে বংশ বিস্তার করতে পারে না। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে কিন্তু সে কথাটা বলা আছে ভাইরাস ইজ এ সেলুলার, আণুবীক্ষণিক। আণুবীক্ষণিক শব্দের অর্থ কিন্তু আমরা জানি, অলরেডি বলে আসছি, মাইক্রোস্কোপিক। এদের বডিতে সাইটোপ্লাজম, কোষঝিল্লি অর্থাৎ সেল মেমব্রেন, সেল ওয়াল বা কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এসব কোনো কিছু থাকে না। এরপর আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এদের মধ্যে মেটাবলিক কোনো এনজাইম, এদের নিজস্ব কোনো মেটাবলিক এনজাইম থাকে না। তার মানে এটা নিজেদের কোনো খাবার গ্রহণ করে সেই খাবারটাকে ডাইজেস্ট করতে পারে না। এখন খাবার যদি ডাইজেস্ট করতে না পারে তাহলে সে কিন্তু বেশি দিন বাঁচতে পারবে না। এই জন্য ভাইরাস সাধারণত দেহের বাইরে বংশ বিস্তার করতে পারে না, কারণ তারা নিজেদের খাবারগুলো গ্রহণ করে সে খাবারগুলোকে ভাঙতে পারে না। কিন্তু আমাদের বডি থেকে কিন্তু তারা খাবারকে গ্রহণ করতেছে, কারণ আমাদের বডিতে যে খাবারটা তারা পাচ্ছে সেগুলো কিন্তু তাদেরকে ভাঙা লাগতেছে না, অলরেডি ডাইজেস্ট হওয়ার খাবার, মানে ভাঙা খাবারকেই তারা কিন্তু গ্রহণ করতেছে, ভাঙা ভাগের কোনো দরকার কিন্তু আসলে পড়তেছে না। এই জন্য দেহের বাইরে কিন্তু ওরা বংশ বিস্তার করতে পারে না, কিন্তু দেহের ভিতরে বংশ বিস্তার করতে পারে। এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ভাইরাসকে সেন্ট্রিফিউজ করা যায়, সাসপেনশন করা যায়, ডিফিউশন করা যায়, তারপরে হচ্ছে প্রিসিপিটেশন করা যায়। কি করা যাবে? সাসপেনশন তৈরি করা যাবে ভাইরাসের, প্রিসিপিটেশন বা তলানীকরণ করা যাবে, তারপরে সেন্ট্রিফিউজ করা যাবে। এইসব জিনিসগুলো কিন্তু আসলে ভাইরাসের করা যায়। আরেকটা মারাত্মক জিনিস যেটা আছে সেটা হচ্ছে, দেখো আমরা অনেকেই অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, তাই না? অ্যান্টিবায়োটিক কাজ করে সাধারণত ব্যাকটেরিয়ার এগেইনস্টে, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া, ফাঙ্গাস টাঙ্গাস এগুলোর এগেইনস্টে কাজ করে, কিন্তু অ্যান্টিবায়োটিক কখনো ভাইরাসের এগেইনস্টে কাজ করে না। অ্যান্টিবায়োটিক কাজ করে হচ্ছে ভাইরাসের এগেইনস্টে কারা কাজ করে? অ্যান্টিভাইরাল। ভাইরাসের এগেইনস্টে কাজ করে কোনটা ভাইয়া? অ্যান্টিভাইরাল। যেমন তোমরা যে ওষুধগুলো খাও, টেট্রাসাইক্লিন, এজেড, অ্যামোক্সিসিলিন, সেপ্রোক্সিন, এই যে জাতীয় যে ওষুধগুলো খাও এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য, ঠিক আছে? কিন্তু অ্যান্টিভাইরাল জাতীয় যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো সাধারণত ভাইরাসের এগেইনস্টে কাজ করবে। অ্যান্টিবায়োটিক জাতীয় যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো আসলে আমাদের ভাইরাসের ক্ষেত্রে কোনো কাজ করবে না। আর ভাইরাসের যদি আমরা লিভিং ক্যারেক্টারিস্টিক্সের কথা বলি, তাহলে লিভিং ক্যারেক্টারিস্টিক্সের কথা অলরেডি আমি তোমাদেরকে ডিসকাস করে আসছি। সেটা হচ্ছে ভাইরাসের মেইনলি সেন্টার উপাদান কোনটা থাকে? সেন্টার উপাদান থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, চারপাশে থাকে হচ্ছে ক্যাপসিডের যে লেয়ার, যেটাকে বলা হয় প্রোটিন কাভারিং। সো এই জিনিসগুলো কিন্তু আসলে ভাইরাসের, এবং ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য বা ইসের ক্ষেত্রে যেটা বলা আছে যে ভাইরাস কখনোই পরজীবী ছাড়া কিন্তু আসলে থাকতে পারে না। এখানে মাস্ট বি একটা পরজীবী, মানে ভাইরাস একটা পরজীবী, এবং এর কিন্তু একটা হোস্ট লাগবে। দেহের বাইরে কিন্তু আসলে কোনো কাজ করতে পারবে না। এর অবশ্যই যদি কাজ করতে হয় তাহলে দেহের একটা দেহ লাগবে, একটা হোস্ট লাগবে। এই জিনিসগুলো ছাড়া কিন্তু আসলে কখনো ভাইরাস কাজ করতে পারবে না। এই যেগুলো আমরা বলছি অলরেডি, যেগুলো আমরা বললাম, এগুলো আসলে ভাইরাসের মেইন জিনিসপত্র। এখন আমাদের এইখানে যে সায়েন্টিস্টের নাম দেওয়া আছে, তোমাদেরকে আমি নোটটা দিয়ে দিব। এই সায়েন্টিস্টের নাম এখানে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুটো এসকে দিয়ে দিব আমি। তো এই জায়গায় যে সায়েন্টিস্টের নাম দেওয়া আছে এই নামগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের বোর্ড পরীক্ষাতে তোমরা শিওর থাকতে পারো এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য শিওর থাকতে পারো যে এই জায়গা থেকে একটা এমসিকিউ তোমরা পাবা, এতে কোনো মাপ নেই। তবে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা লাগে বা যেটা আসে পরীক্ষাতে, সেটা হচ্ছে আমি জায়গা দিচ্ছি গেল এইডস রোগের আবিষ্কারক, তারপরে হচ্ছে NWPD যে রাসায়নিক বা কেমিক্যাল ফর্মুলা, ওরা যে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন যে তৈরি, এই কথাটা কে বলছে? ব্যাডেন এন্ড পিডি। তারপরে হলো আমাদের এডওয়ার্ড জেনার প্রথম ভাইরাস অর্থাৎ বসন্ত রোগের বসন্ত রোগের বা চিকেন পক্স এর কথা সর্বপ্রথম কে বলেন? তারপরে হচ্ছে তোমার হেপাটাইটিস বি ভাইরাস, ঠিক আছে?
হেপাটাইটিস বি ভাইরাস, এই যে এটা নাম মনে রাখতে পারবা, ওয়াল্টার রিড, পিত জ্বর বা ইয়েলো ফিভার, বহুতবার আসছে এটা, যে এই পিত জ্বর বা ইয়েলো ফিভার, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আসলে দিয়ে দেবে। সো কোন সায়েন্টিস্ট কোনটা আবিষ্কার করেন কি দেখি, আমি সবকিছু একসাথে সাজাই দিছি, বাকিটুকু তোমাদের কাজ, তোমরা এটা পড়ে নিবা। ওকে, এটাকে মুখস্থ করার জিনিস, এটা মুখস্থ করে ফেলবা। আমরা যদি নেক্সট একটু দেখার চেষ্টা করি ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স, ভাইরাসের দু ধরনের মানে ফর্মুলা দেখা যায় বা দুটো স্ট্রাকচার দেখা যায়, একটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার, একটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার বা মরফোলজিক্যাল স্ট্রাকচার, আর একটা হচ্ছে তার কেমিক্যাল স্ট্রাকচার। তাহলে ভাইরাসের ক্ষেত্রে কয়টা স্ট্রাকচার দেখা যাবে ভাইয়া? ভাইরাসের ক্ষেত্রে স্ট্রাকচার দেখা যাবে হচ্ছে দুইটা, ঠিক আছে? ভাইরাসের স্ট্রাকচার কয়টা দেখা যাবে? দুইটা। ভাইরাসের স্ট্রাকচার দেখা যাবে হলো টোটাল দুইটা স্ট্রাকচার দেখা যাবে ভাইরাসের। কি কি স্ট্রাকচার দেখা যাবে? একটা হচ্ছে মরফোলজিক্যাল স্ট্রাকচার। কি স্ট্রাকচার ভাইয়া? মরফোলজিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে? আর একটা হলো কেমিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে? একটা হলো মরফোলজিক্যাল স্ট্রাকচার আর একটা হলো কেমিক্যাল স্ট্রাকচার। মরফোলজি শব্দের অর্থ কি? দেখো, মরফো শব্দটা আসছে হচ্ছে মরফর্ম থেকে, ঠিক আছে? কোন জায়গা থেকে আসছে? মরফর্ম থেকে। মরফর্ম শব্দের অর্থ হচ্ছে বাহ্যিক বা এক্সটার্নাল, আর এক্সটার্নাল শব্দের অর্থ কি? এক্সটার্নাল শব্দের অর্থ হচ্ছে বাহ্যিক। ওকে, এক্সটার্নাল শব্দের অর্থ হচ্ছে বাহ্যিক, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া অথবা একটা ভাইরাসের বাহ্যিক আকার আকৃতি, ঠিক আছে? বাইরে থেকে দেখতে কেমন, সেটা তার মরফোলজিক্যাল স্ট্রাকচার। আর ওই জিনিসটা কি দিয়ে তৈরি বা তার তৈরি করতে গেলে কোন কোন কেমিক্যাল লাগছে, সেটা হচ্ছে তার কেমিক্যাল স্ট্রাকচার। তো আমরা যদি তার মরফোলজিক্যাল স্ট্রাকচার যদি দেখার চেষ্টা করি, তাহলে মরফোলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে আছে সেন্টার এলিমেন্ট, কেন্দ্রীয় বস্তু অথবা সেন্টার এলিমেন্ট, তারপরে থাকে কি ক্যাপসিড, তারপরে থাকে কি এনভেলপ। আর তার কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে কি আছে? নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ, আরএনএ, তারপরে ক্যাপসিড প্রোটিন আছে, তারপরে হচ্ছে বহিস্থ প্লাস মাইনাস অর্থাৎ আবরণ থাকতে পারে, মেমব্রেন থাকতে পারে, নাও থাকতে পারে, এগুলো আমরা একটু দেখবো। সো এই যে জিনিসগুলো যেগুলো আমরা বলছিলাম যে এইখানে দেখো, এই যে নিউক্লিক অ্যাসিড হিসেবে কিন্তু আমি তোমাদেরকে বলে আসছিলাম যে সেন্টার এলিমেন্টস হিসেবে কি দেখতে পারে, এতে ডিএনএ এবং আরএনএ কখনো একসাথে অবস্থান করবে না, তবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে ডিএনএ এবং আরএনএ একসাথে অবস্থান করে বলে বিজ্ঞানীরা দেখছেন। এটা খুব গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাডমিশনের জন্য। ইতিমধ্যে ভাইয়া বলে আসলাম যে ডিএনএ আর আরএনএ কখনো ভাইরাসে একসাথে অবস্থান করবে না, কিন্তু যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে ডিএনএ এবং আরএনএ একসাথে অবস্থান করবে। আর এইখানে যে নিউক্লিক অ্যাসিডটা কোন জায়গায় থাকে, নিউক্লিক অ্যাসিডটাকে বলা হয় নিউক্লিয়েডের সাথে তুলনা করা যাইতে পারে, নিউক্লিক অ্যাসিডটাকে নিউক্লিয়েডের সাথে তুলনা করা যেতে পারে, বাট নট নিউক্লিয়েড। নিউক্লিয়েড এক্স্যাক্টলি থাকে হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে। এখন কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ নিউক্লিওয়েড? নিউক্লিওয়েড বলতে আসলে আমরা কি বুঝি? নিউক্লিয়েড শব্দটাকে যদি আমি তোমাদের জন্য একটু সুবিধা করার জন্য একটু ভেঙে দেই, নিউক্লিওয়েড, এখানে দুইটা শব্দ আছে, একটা আছে নিউক্লিও আর একটা আছে অয়েড। ওকে, নিউক্লিও শব্দের অর্থ কি? নিউক্লিও শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, আর অয়েড শব্দের অর্থ হচ্ছে লাইক বা মতো। তাহলে নিউক্লিওয়েড শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস না, কিন্তু নিউক্লিয়াসের মতো, তখন সেটাকে বলা হয় নিউক্লিওয়েড। যেহেতু আমরা চিন্তা করতেছি, মনে করো এখানে এটা একটা ভাইরাস, এবং এই ভাইরাসের মধ্যে এই যে এটা কি আছে? ডিএনএ আছে। তো এই জায়গা কিন্তু নিউক্লিয়াস নাই, বাট ডিএনএ আছে। কিন্তু এই যে জায়গাটা, এই যে এলাকাটা, এই এলাকাটা কিসের মতো কাজ করতেছে? নিউক্লিয়াসের মতো কাজ করতেছে। এই জায়গাটা যদিও নিউক্লিয়াস না, কিন্তু জায়গাটা কাজ করতেছে এক লাইকে নিউক্লিয়াস, দ্যাটস হোয়াই এটাকে বলা হয় কি? নিউক্লিওয়েড। তো ভাইরাসের যে ডিএনএটা থাকে, সেই ডিএনএ কে নিউক্লিয়াস বলা যাবে না ঠিকই, কিন্তু নিউক্লিয়াসের সাথে তুলনা করা যেতে পারে, এটা কিন্তু এখানে বলার চেষ্টা করছে। অধিকাংশ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস যেগুলো থাকে সেগুলো আরএনএ ভাইরাস হয়, এবং প্রাণী ভাইরাস যেগুলো থাকে সেগুলো ডিএনএ ভাইরাস হয়। উদ্ভিদ ভাইরাস হওয়া সত্ত্বেও ফুলকপির মোজাইক ভাইরাসটা হচ্ছে ডিএনএ, দিস ইজ এক্সেপশনাল। তাহলে এখানে আমরা দুইটা এক্সেপশনাল পাইলাম, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে এমন একটা ভাইরাস যে ভাইরাস একই সাথে ডিএনএ এবং আরএনএ থাকে, আর একটা হচ্ছে বাঁধাকপির যে ভাইরাস বা ফুলকপি যে ভাইরাসগুলো থাকে, যে আমাদের যে ফুলকপির যে ভাইরাস মোজাইক, ওইখানে ডিএনএ থাকে। আমরা কি শিখছি? যে ম্যাক্সিমাম ডিএনএ ভাইরাসগুলো সাধারণত মানুষের ক্ষেত্রে হয়, এবং আরএনএ ভাইরাসগুলো উদ্ভিদের ক্ষেত্রে হয় বা প্লান্টসের ক্ষেত্রে হয়, কিন্তু ফুলকপির যে ভাইরাসটা হয় সেই ভাইরাসটা সাধারণত ডিএনএ ভাইরাস। ওকে, তো এখানে বলা আছে যদি কখনো নিউক্লিক অ্যাসিড, দেখো বলতেছে আবৃত ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের যে প্রোটিনের সাথে যুক্ত বিশেষ একটা গঠন করে তাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড মানে কি? দেখো আবার দেখাচ্ছি, এই লাইনটা একটু কঠিন, এই জন্য এটা আবার বলে দিচ্ছি। ঠিক আছে, আবৃত ভাইরাস মানে মেমব্রেনাস ভাইরাস, যে ভাইরাসের চারপাশে মেমব্রেন আছে। কিছু ভাইরাস আছে যাদের চারপাশে মেমব্রেন থাকতে পারে, আবার কিছু ভাইরাস আছে যাদের চারপাশে মেমব্রেন নাও থাকতে পারে। সো মেমব্রেনাস যুক্ত কোনো ভাইরাস, এবং সেই ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের অণু প্রোটিনের সাথে যুক্ত হয়। অণু মানে কি? মলিকিউল। যে নিউক্লিক অ্যাসিড যে মলিকিউল আছে সেটা প্রোটিন লেয়ারের সাথে যুক্ত হয়ে যে একটা তৈরি করে, সেটাকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, মনে করো এটা একটা ভাইরাস, এবং এই ভাইরাসের এটা হচ্ছে নিউক্লিয়াস,
মানে সেন্টার নিউক্লিক অ্যাসিড সোজা বাংলা কথায়, এবং এই জায়গায় এই যে নিউক্লিক অ্যাসিডের এরা এইভাবে মনে করো তৈরি করতেছে, ঠিক আছে। তো বলতেছে যে এই যে মলিকুল যেটা আছে সেটা প্রোটিনের সাথে যুক্ত হচ্ছে, দেখো এদের যে নিউক্লিয়াস সেটা কার সাথে যুক্ত হচ্ছে, নিউক্লিক অ্যাসিডটা প্রোটিনের যে লেয়ার আছে এই প্রোটিনের লেয়ারের সাথে এভাবে যুক্ত হচ্ছে, ধরে নাও এইভাবে যুক্ত হচ্ছে। তো তখন সেটাকে কি বলা হয়, নিউক্লিয়াস প্লাস প্রোটিন। প্রোটিনের লেয়ারটাকে আমরা কি বলছিলাম, ক্যাপসিড। তাহলে দুটো মিলে নাম কি হবে, নিউক্লিও ক্যাপসিড। তাহলে দুটো মিলে নাম কি হবে, নিউক্লিও ক্যাপসিড। ক্যাপসিডও আছে সাথে কি আছে, ক্যাপসিডও আছে সাথে নিউক্লিয়াসও আছে, দ্যাটস ওয়াই সেটাকে কি বলা হচ্ছে, নিউক্লিও ক্যাপসিড। তাহলে নিউক্লিও ক্যাপসিড মানে কি, যখন নিউক্লিক অ্যাসিডটা প্রোটিন লেয়ারের সাথে কানেক্টেড থাকে তখন দুটোকে একসাথে মিলে কি বলা হবে, নিউক্লিও ক্যাপসিড। ওকে, তাহলে ক্যাপসিড কি, দ্য ক্যাপসিড আমরা কিন্তু বলছিলাম দ্য কাভারিং অফ দ্য ভাইরাস ইজ কল্ড ক্যাপসিড এন্ড সাব ইউনিট অফ দ্য ক্যাপসিড ইজ কল্ড ক্যাপসোমিয়ার। ঠিক আছে, ক্যাপসিড চারপাশে কারে ঘিরে রাখে, ক্যাপসিড ঘিরে রাখে হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিডকে ঘিরে রাখে। এখন বলা আছে যে এই যে কাভারিং বা মেমব্রেনাস ভাইরাস মানে যেসব ভাইরাসের চারপাশে কাভারিং থাকে সেগুলোকে মেমব্রেনাস ভাইরাস বলা হয়। যেসব ভাইরাসের চারপাশে আগে একটু দেখাইনি, ঠিক আছে, আগে একটু দেখাইনি যে মেমব্রেনাস ভাইরাস গুলো কেমন হয়। মেমব্রেনাস ভাইরাস গুলো দেখাইলে তোমরা বুঝতে পারবে। মেমব্রেনাস শব্দের অর্থ হচ্ছে বাইরে চারপাশে কাভারিং আছে। ওকে, একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা ভাইরাস। ওকে, এটা একটা ভাইরাস। সো এই ভাইরাসের এটাকে কি বলা হয়েছে, এই দেখো নিউক্লিও ক্যাপসিড, দেখছো এটাকে কি বলা হয়েছে, নিউক্লিও ক্যাপসিড। এই যে নিউক্লিক অ্যাসিড আর চারপাশে কাভারিং আছে, দুটোর সাথে একটা কানেকশন আছে, তখন সেটাকে বলা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। এদের যদি তুমি একটু দেখার চেষ্টা করো, চারপাশে কি আছে দেখো, মেমব্রেন আছে, ঠিক আছে, এদের এই যে চারপাশে মেমব্রেন আছে, এই যে মেমব্রেন আছে, এই ভাইরাসকে কি বলা হয়, মেমব্রেনাস ভাইরাস। আর এইগুলোকে বলা হয় কি, স্পাইক। এটাকে এই মেমব্রেন যে তৈরি করছে, এই মেমব্রেনটা তৈরি করা হয় কি দিয়ে, লিপিডে তৈরি হতে পারে, লিপোপ্রোটিনে তৈরি হতে পারে, কার্বোহাইড্রেটে তৈরি হতে পারে, ফ্যাট দিয়ে তৈরি হতে পারে, বিভিন্ন জিনিসপত্র দিয়ে কিন্তু আসলে এগুলো তৈরি হতে পারে। তো একটা বলা আছে, একটা হচ্ছে মেমব্রেনাস ভাইরাস আর একটা হচ্ছে নন মেমব্রেনাস ভাইরাস। আমি যদি আরেকটু অন্য একটা ফিগার দেখানোর চেষ্টা করি, দিস ইজ ডিএনএ, আর এর চারপাশে যেটা আছে ভাইয়া দেখো, এটা হচ্ছে ডিএনএ, আর এর চারপাশে যেটা আছে এই যে এইটাকে বলা হয় এনভেলপ, আর এইটাকে বলা হয় ক্যাপসিড। ঠিক আছে, এটাকে কি বলা হয়, ক্যাপসিড। আর এগুলো কি, কাভারিং। তাহলে এগুলোকে বলা হচ্ছে তোমার ক্যাপসিড, এটাকে বলা হয় এনভেলপ, এটা হলো ক্যাপসিড, দিস ইজ ডিএনএ। ওকে, দিস ইজ ডিএনএ। আমি মেমব্রেনাস ভার্সেস নন মেমব্রেনাস যদি দেখাই তাহলে আর এর ক্ষেত্রে আরো একটু ভালো দেখতে পারবা। দেখো মেমব্রেনাস ভার্সেস নন মেমব্রেনাস, আমরা এখানে দুইটা ভাইরাস দেখতেছি। দেখো একটা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস, এখানে দেখো এদের চারপাশে কিন্তু কোনো মেমব্রেন নাই, এরা শুধু মেইন জিনিস অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের চারপাশে একটা কাভারিং, ক্যাপসিড দিয়ে তৈরি, কিন্তু এখানে নিউক্লিক অ্যাসিড আছে, কাভারিংও আছে। এই দেখো এখানে নিউক্লিক অ্যাসিডও আছে, কাভারিংও আছে, এবং চারপাশে কিন্তু একটা মেমব্রেনও আছে, অর্থাৎ ক্যাপসিড লেয়ারও কিন্তু আসলে এই চারপাশে আছে। কিন্তু আমাদের এই জায়গাটায় কিন্তু আসলে মেমব্রেনটা, এই জায়গাটায় কিন্তু আসলে মেমব্রেনটা আছে, কিন্তু এই জায়গাটায় আমাদের মেমব্রেন নাই। তাহলে এটা হচ্ছে মেমব্রেনাস ভাইরাস বা বহিস্থ আবরণযুক্ত ভাইরাস, কিন্তু এটা হচ্ছে নন মেমব্রেনাস ভাইরাস অথবা বহিস্থ আবরণহীন ভাইরাস। তুমি যদি আরো একটু দেখার চেষ্টা করো, আরো ফিগার যদি দেখাই, ইট ইজ নন মেমব্রেনাস, দিস ইজ মেমব্রেনাস। ওকে, আচ্ছা, এ পর্যন্ত যতটুকু বুঝাইছি সবার ক্লিয়ার কিনা একটু আমাকে বলতে হবে। এ পর্যন্ত যতটুকু বোঝানো হয়েছে সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলতে হবে যে ভাইয়া ক্লিয়ার। তারপর আমি পরবর্তী টপিকে চলে যাব তাড়াতাড়ি। সাইজ এন্ড শেপ অফ দ্য ভাইরাসে যাবো আমি।
আচ্ছা দেখো নেক্সট, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। এই জায়গায় কিছু ভাইরাসের নাম আছে, যেমন ব্যাকটেরিওফাজ, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইচআইভি ভাইরাস। ওকে, এই জায়গায় লাইসোজোম এনজাইম ভাইরাস, এদের মধ্যে লাইসোজোম এনজাইম থাকবে। এখানে যে এনজাইমগুলো আছে, কোন জায়গায় কোন এনজাইমগুলো আছে এগুলো একটু দেখে নিবা। রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইম এখানে এগুলো আছে, এগুলো মানে ডিটেলস আর কথা বলবো না, এগুলো পরবর্তী বিষয়। বাট ব্যাকটেরিওফাজ শব্দটার অর্থ কি আসলে? ব্যাকটেরিওফাজ বলতে আসলে আমরা কি বুঝি, ব্যাকটেরিওফাজ মানে কি বুঝায় সেটা একটু দেখা লাগবে, কারণ এই জিনিসটা আমাদের আছে, এই জিনিসটা খুব ভালো করে জানতে হবে। ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আমাকে বললো, হ্যাঁ। ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিয়া শব্দের অর্থ কি? ব্যাকটেরিয়া শব্দের অর্থ ব্যাকটেরিয়া, আর ফাজ শব্দের অর্থ কি? এটা আমার বাড়ি মেডিকেল এক্সামিনেশন দিছিল 2017-18-তে মেডিকেলের কোশ্চেন ছিল, হোয়াট ডু মিন বাই ফাজ। ফাজ শব্দ বলতে আসলে তুমি কি বোঝো? ফাজ শব্দের অর্থ হচ্ছে টু ইট, এটাই দিছিল পরীক্ষাটা, জাস্ট এতটুকু যে টু ইট। টু ইট মানে শব্দের অর্থ কি? টু ইট মানে হচ্ছে খেয়ে ফেলা, খেয়ে ফেলা, খেয়ে ফেলা বা ভক্ষণ করা। ওকে, ভক্ষণ করা বা খেয়ে ফেলা। তাহলে টু ইট শব্দের অর্থ হচ্ছে ভক্ষণ করা অথবা খেয়ে ফেলা। তাহলে হোয়াট ডু মিন বাই ব্যাকটেরিওফাজ? ব্যাকটেরিওফাজ শব্দের অর্থ হচ্ছে টু ইট অথবা ভক্ষণ করা। তাহলে ব্যাকটেরিওফাজ শব্দের অর্থ কি? কিছু কিছু ভাইরাস আছে যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে দেয়, ব্যাকটেরিয়া জায়গাটাকে নষ্ট করে দেয়, সেগুলোকে কি বলা হয়? ব্যাকটেরিওফাজ। সেগুলোকে কি বলা হবে? ব্যাকটেরিওফাজ। যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে দেয়, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে, ব্যাকটেরিয়াকে নষ্ট করে ফেলে, সেগুলোকে বলা হয় কি? ব্যাকটেরিওফাজ। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে বিভিন্ন ধরনের শেপ অফ দা ভাইরাস আছে, ভাইরাসের বিভিন্ন ধরনের শেপ আছে। দণ্ডাকার ভাইরাস যেটাকে বলা হয় রড শেপ ভাইরাস, রড শেপ ভাইরাস। রড শেপ ভাইরাস আসলে কি বোঝায়? যেগুলো দেখতে রডের মতো। সো আমরা এখানে একটু আগে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস দেখছিলাম যে এক একটা দেখতে রডের মতো, যেরকম এরকম কিন্তু একটা ভাইরাস ছিল, হ্যাঁ, এরকম একটা ভাইরাস ছিল না? তো এই ভাইরাসটাকে কি বলা হয়? রড শেপ ভাইরাস। তো রড শেপ ভাইরাসগুলো আমরা মনে রাখতে পারি কিভাবে? কিভাবে সন্দেহের সাহায্যে আমরা রড শেপ ভাইরাসগুলোকে মনে রাখতে পারি? তো এটা কিন্তু এভাবে মনে রাখতে পারি, এটিএম, এতে আলফা মোজাইক ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস, এটিএম। দেখো এটিএম, এতে আলফা মোজাইক ভাইরাস, টিতে টোবাকো মোজাইক ভাইরাস এবং এমতে মামস ভাইরাস। মামস তো অনেকেরই হয়, তোমরা দেখছো গলার মধ্যে যে ভাইরাসটা হয় সেটা হচ্ছে মামস ভাইরাস। তাহলে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমবি, আলফা মোজাইক ভাইরাস এবং মামস ভাইরাস, এগুলোকে আমরা কি ভাইরাস বলবো? রড শেপ ভাইরাস অথবা দণ্ডাকার ভাইরাস। দেন আছে গোলাকার ভাইরাস, গোলাকার মানে হচ্ছে রাউন্ডেড, তাহলে রাউন্ডেড ভাইরাস। তাহলে কিছু কিছু ভাইরাস আছে যে ভাইরাসগুলো রাউন্ডেড। সো কোন ভাইরাসগুলো আছে রাউন্ডেড, এটা মনে রাখার জন্য আমরা ছন্দ ব্যবহার করবো HTDP। ঠিক আছে, কিভাবে মনে রাখবো? HTDP। এইচতে হচ্ছে এইচআইভি ভাইরাস, এইচআইভি ভাইরাস, কারণ এটাখান থেকে তোমরা এতটুকু শিওর থাকো যে তোমাদের বোর্ড পরীক্ষা বলো, মেডিকেল বলো বা ভার্সিটি বলো, শেপ অফ দ্য ভাইরাস অথবা ভাইরাসের আকৃতি এটা একটা দিবেই। তাহলে এইচআইভি ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, ডিতে ডেঙ্গু ভাইরাস, টিতে টিআইভি ভাইরাস, আর পিতে পোলিও ভাইরাস। ঠিক আছে, পিতে পোলিও ভাইরাস। এগুলো প্রত্যেকটা আসলে কিন্তু আমাদের ভাইরাসের শেপ। সো এগুলো মনে রাখতে হবে। তাহলে দণ্ডাকার ভাইরাস গেল, গোলাকার ভাইরাস গেল, অর্থাৎ রড শেপ ভাইরাস গেছে, রাউন্ডেড ভাইরাস গেছে। নেক্সট আমাদের যে ভাইরাসটা আছে সেই ভাইরাসটাকে বলা হচ্ছে ঘনক্ষেত্রাকার ভাইরাস, বহুভুজাকার ভাইরাস, অথবা আমাদের এখানে যেটা বলা আছে পাউরুটি আকার ভাইরাস। এটার আরেকটা নাম কি আছে? পাউরুটি আকার ভাইরাস। অর্থাৎ এইখানে একটা নাম আছে হেক্সাগোনাল। ঠিক আছে, এটার আরেকটা নাম আছে হেক্সাগোনাল বা পলিগোনাল, পলিগোনাল। বিভিন্ন ধরনের শেপ হইতে পারে। এটাকে মনে রাখতে হবে হাবা, হাতে হারপিস, ভিতে ভ্যাকসিনিয়া, হাবা, এইসে ভিএ, হাভা। ঠিক আছে, হারপিস এবং ভ্যাকসিনিয়া। আর এইখানে ব্যাঙাচি আকার ভাইরাস খুবই গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় ট্যাডপোল ভাইরাস। ট্যাডপোল, ব্যাঙের মতো দেখতে, ব্যাঙ, ট্যাডপোল ভাইরাস। পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন মনে রাখতে পারবা তোমরা এইভাবে, এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমি একটু দেখাই দিই। সো T2, T4, T6 এগুলো একই সাথে 3 ধরনের ভাইরাস। ঠিক আছে, একই সাথে এরা 3 ধরনের ভাইরাস, T2, T4 and T6। T2 তে হয়, T2 তে দেখো এগুলো কি ভাইরাস? ট্যাডপোল ভাইরাস। ট্যাডপোল শব্দের অর্থ হচ্ছে ব্যাঙাচি আকার। ওকে, ব্যাঙাচি আকার। এরপরে ব্যাঙাচি আকার যেটা, সেখানে লিখবা এদের যারা বংশ বিস্তার করে কোন সাইকেলের মাধ্যমে করে? লাইটিক সাইকেল। এরা বংশ বিস্তার করে হচ্ছে লাইটিক সাইকেলের মাধ্যমে। এরপরে এদের আরেকটা জিনিস আছে, এরা কোন ভাবে এরা জন্য কি ধরনের ভাইরাস? এগুলো সাধারণত বলা হয় ট্যাডপোল ভাইরাস, লাইটিক সাইকেল দিবে। আরেকটা জিনিস যেটা করে সেটা হচ্ছে, দাঁড়াও, T2, T4, T6 লাইটিক সাইকেল দেবে, ট্যাডপোল ভাইরাস। আর একটা এটা হলো ব্যাকটেরিওফাজ ভাইরাস। ঠিক আছে, এরা ব্যাকটেরিওফাজ। তাহলে এরা
ব্যাকটেরিওফাজ ভাইরাস। তাহলে এরা দেখো লাইটিক সাইকেল দিচ্ছে, লাইটিক সাইকেলের মাধ্যমে তাদের রেপ্লিকেশন হয়। তাদের রেপ্লিকেশনের মাধ্যম কোনটা? রেপ্লিকেশন বা সংখ্যা বৃদ্ধি করার মাধ্যম হচ্ছে লাইটিক সাইকেল। আর ট্যাডপোল কি? ট্যাডপোল হচ্ছে তাদের শেপ, তাদের শেপ হচ্ছে ট্যাডপোল। আর ব্যাকটেরিওফাজ মানে কি? তারা হলো ভাইরাসকে অ্যাটাক করে। তাহলে এরা এমন ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, যারা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। ঠিক আছে, তাহলে এরা কাকে অ্যাটাক করবে? ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে। সো যে এইটা দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি T2 T4 T6 ট্যাডপোল, লাইটিক এন্ড ব্যাকটেরিওফাজ। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, দেখো প্রত্যেকটা এখানে দেওয়া আছে, প্রত্যেকটা আমরা দিয়ে দিছি। সিলিন্ডাকাল ভাইরাস, ইবোলি ভাইরাস, ইবলিশ ভাইরাস আছে, সিলিন্ডাকাল ভাইরাস। তাহলে ইবোলা ভাইরাস, সিলিন্ডাকাল। ওকে, ইবলিশ। গোলাকার ভাইরাস কোনটা? HTDP বা TPHD, অথবা তুমি মনে রাখতে পারো যে আমি যেটাতে মনে রাখতে বলছিলাম HTDP। ওকে, এবার নিউক্লিক অ্যাসিড মানে অর্থাৎ কোন ভাইরাস, আমরা বলছিলাম যে কোন ভাইরাসে ডিএনএ থাকবে, কোন ভাইরাসে আরএনএ থাকবে। যে ভাইরাসগুলো ডিএনএ ভাইরাস সেই ভাইরাসগুলো কোনগুলো, এবং যে ভাইরাসগুলো আরএনএ ভাইরাস সেই ভাইরাসগুলো কোনগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যেখানে কিন্তু সবকিছু দেওয়া আছে। সো ডিএনএ ভাইরাস তোমার যদি মনে না থাকে, পরীক্ষাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে ডিএনএ ভাইরাস কোনটি অথবা আরএনএ ভাইরাস কোনটি। তো আমাদের অনেকেরই আসলে মনে থাকে না যে কোনটা ডিএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস। সো আমি তোমাদের সহজের জন্য মনে রাখা যায় সেই জন্য কিন্তু আসলে দিয়ে দিছি। ডিএনএ ভাইরাসের উদাহরণ হচ্ছে T4/T2, ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তো T4/TIV। দেখো সবসময় একটা জিনিস মনে রাখবা, ছন্দ কখনো ইংলিশ ভার্সন হয় না, ছন্দ সবসময় বাংলা ভার্সনে হয়। কারণ ছন্দ যখন করা হয় তখন বাংলা ভার্সনকে মাথা রেখে করা হয়, ইংলিশ ভার্সনকে মাথা রেখে ছন্দ করা হয় না। সো এইখানে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব পপুলার একটা ছন্দ যে T4/T2, ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তাহলে T4 মানে TIV, ভাই মানে ভ্যারিওলা, আর T2 শব্দের অর্থ হচ্ছে যে T2 দেখো, ভাই হচ্ছে ভ্যারিওলা আর এখানে হচ্ছে T2। ভ্যানিলা মানে ভ্যাকসিনিয়া। ঠিক আছে, ভ্যানিলা মানে ভ্যাকসিনিয়া, হারপিস হতেতে হারপিস, ফ্রান্স হতে ফুলকপি মোজাইক ভাইরাস, আর এলোতে অ্যাডিনো হারপিস ভাইরাস বা অ্যাডিনো হারপিস ভাইরাস। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস। তো ডিএনএ ভাইরাস যেগুলো, সেগুলো মনে রাখার এটা হচ্ছে খুব সুন্দর একটা ছন্দ, এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। তারপরে এখানে আমরা যে কিছু আছে যে আমাদের এখানে বলেছে যে এই যে বহিস্থ আবরণযুক্ত ভাইরাস, মানে কিছু আমরা কিন্তু একটু আগে বলছিলাম যে কিছু ভাইরাস আছে মেমব্রেনাস, যাদের চারপাশে মেমব্রেন থাকে, আর কিছু ভাইরাস হচ্ছে নন মেমব্রেনাস, যাদের চারপাশে মেমব্রেন থাকবে না। তো যেগুলো মেমব্রেনাস ভাইরাস সেগুলো হচ্ছে TMB, T2 ফাজ ভাইরাস, এবং নন মেমব্রেনাস ভাইরাস ইনফ্লুয়েঞ্জা, হারপিস, HIV ভাইরাস, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে নন মেমব্রেনাস ভাইরাস। আবার পোষক দেহ শব্দের অর্থ হচ্ছে হোস্ট, অর্থাৎ হোস্ট দেহ অনুযায়ী কিছু আছে উদ্ভিদকে অ্যাটাক করে, কিছু আছে প্রাণীকে অ্যাটাক করে, কিছু আছে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। ঠিক আছে, যারা শুধুমাত্র যেসব ভাইরাস প্রাণীকে উদ্ভিদকে অ্যাটাক করে, অর্থাৎ প্লান্টকে যেগুলো অ্যাটাক করে, ম্যানকে যেটা অ্যাটাক করে অথবা এনিমেলকে যেটা অ্যাটাক করে, আর ব্যাকটেরিয়া মানে তো আমরা ব্যাকটেরিয়াফাজ মানে তো বুঝছি ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। কিছু ভাইরাস আছে যারা আবার ফাঙ্গাসকে অ্যাটাক করে, কিছু ভাইরাস আছে যেগুলো ফাঙ্গাসকে অ্যাটাক করে। ঠিক আছে, তো যেসব ভাইরাস ফাঙ্গাসকে অ্যাটাক করে সেগুলোকে বলা হয় মাইক্রোফাজ। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ফাঙ্গাস। তাহলে যেসব ভাইরাস মানে ফাঙ্গাসকে অ্যাটাক করে সেগুলোকে বলা হচ্ছে কি? মাইক্রোফাজ ভাইরাস। ব্যাকটেরিয়াফাজ কোনগুলো, এগুলো আমরা দেখাইছি। আর প্রাণী ভাইরাস বা হাম ভাইরাস, পোলিও ভাইরাস, এইসব ভ্যাকসিনিয়া, নোভেল করোনা ভাইরাস, এগুলো বোথ আর অল অফ আর এনিমেল ভাইরাস। ওকে, এবার এর মধ্যে দেখো আবার বলা আছে সাধারণ ভাইরাস আছে কিছু ভাইরাস, যেমন রিটো ভাইরাস। এগুলো রিটো ভাইরাস ব্যতীত যতগুলো ভাইরাস আছে সব ভাইরাসে আসলে মানে নরমাল ভাইরাস। রিটো ভাইরাস কোনগুলো? এখানে ভাইরাল আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তাহলে রিটো ভাইরাস কারা? রিটো ভাইরাস হচ্ছে যে সকল ভাইরাস ডিএনএ থেকে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় সেগুলোকে বলা হয় রিটো ভাইরাস। রিট্রো ভাইরাস তো না, রিট্রো ভাইরাস। সো রিট্রো ভাইরাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভাইরাসের নাম হচ্ছে HIV, এবং এখানে কিন্তু রিভার্স ট্রান্সক্রিপশন হয়। চ্যাপ্টার 1 কিন্তু আমরা এটা পড়াই দিয়ে আসছিলাম, রিভার্স ট্রান্সক্রিপশন হয়। তো ফায়াজিন যদি বলা হয় ব্যাকটেরিয়াকে আক্রমণ করা ভাইরাসকে বলা হয় ফায়াজিন। ফাইটোফায়াজিন উদ্ভিদকে আক্রমণকারী ভাইরাসকে বলা হয় ফাইটোফায়াজিন, এবং জুফায়াজিন, জু শব্দের অর্থ হচ্ছে এনিমেল, তাহলে এনিমেলকে যেগুলোকে বলা হবে সেগুলোকে বলা হবে কি? ফাইটোফায়াজিন। সো এগুলো কিন্তু ইংলিশে আমরা লিখে দেওয়ার চেষ্টা করছি। ফায়াজিন শব্দের অর্থ হচ্ছে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে, ফাইটোফায়াজিন শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদকে অ্যাটাক করবে, ফাইটো শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ, ফাইটো বা ফাইট শব্দের অর্থ হচ্ছে সবসময় প্লান্ট। তো এগুলো কিন্তু আসলে দেওয়া আছে। ভাইরাস, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের মধ্যে এক্সাম্পল আমরা আলাদা করে দিছি। লিপো ভাইরাস, হোয়াট ডু ইউ মিন বাই লিপো ভাইরাস? সো লিপো ভাইরাস মানে হচ্ছে যে সকল ভাইরাসের চারপাশে কাভারিং থাকে এবং কাভারিংটা যদি লিপিড প্লাস প্রোটিন দিয়ে তৈরি হয় তখন সেই ভাইরাসটাকে বলা হয় লিপো ভাইরাস। তাহলে ভাইরাসের চারপাশে যদি কাভারিং থাকে এবং ওই কাভারিংটা যদি লিপিড প্লাস প্রোটিন দিয়ে তৈরি হয় সেটাকে বলা হবে লিপো ভাইরাস। এবং লিপো ভাইরাস যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলোর মধ্যে দেখো কি বলা আছে? হারপিস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, HIV, সবগুলো আসলে লিপো ভাইরাস। নেক্সট যদি বলা হয় ভিরিয়ন এন্ড এই প্রিয়ন্স কি জিনিস? ভিরিয়ন শব্দের অর্থ আসলে কি? ভিরিয়নটা অনেকে আমরা বুঝি না। তো ভিরিয়নের ক্ষেত্রে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা একটু মনে রাখবা। ভিরিয়নের ডেফিনেশন দিতে পারে, এখানে ভিরিয়নের ডেফিনেশন দেওয়া আছে। ভিরিয়নের ডেফিনেশন হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং একে ঘিরে থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে এবং চারপাশে ঘিরে থাকবে। এবং এখানে দেখো খুব সুন্দর মতো কিন্তু ভিরিয়নের ডেফিনেশনটা আমরা দিছি। নিউক্লিক অ্যাসিড থাকবে এবং এর চারপাশে ঘিরে থাকবে একটা ক্যাপসিড গঠিত একটা সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাসটাকে বলা হবে ভিরিয়ন। তো ভিরিয়ন যদি আমরা বলি, মনে করো এটা একটা ভাইরাস,
এবং এই ভাইরাসের সম্পূর্ণ দেহটাই এখানে সেন্টারে আছে নিউক্লিক অ্যাসিড আর এর চারপাশে ঘিরে আছে ক্যাপসিড, এবং এই ভাইরাসের সম্পূর্ণ দেহটারই ক্ষমতা আছে যে আবার নতুন করে মানে একটা ডিজিজ তৈরি করার, তখন সেটাকে বলা হবে ভিরিয়ন, তখন সেটাকে কি বলা হবে ভিরিয়ন। আর ভিরিয়ন শব্দের অর্থ হচ্ছে সংক্রামক আরএনএ যুক্ত ভাইরাস। কেবলমাত্র উদ্ভিদ দিয়ে এটা তৈরি হতে পারে, কেবলমাত্র উদ্ভিদের এটা তৈরি হয়, এবং এখানে আরো কিছু ইনফরমেশন আছে এগুলো দেখে নিবা। প্রিয়ন শব্দের অর্থ হচ্ছে মানুষের কুরু রোগ, ঠিক আছে, মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে দুটো জিনিস পড়ে, একটা ব্রেন আর স্পাইনাল কর্ড। আর ব্রেন আর স্পাইনাল কর্ডে যে ডিজিজটা হয় সেই ডিজিজের অন্যতম বড় একটা ডিজিজের নাম হচ্ছে কুরু অ্যান্ড ক্রেটিস্ট্রিফাইল্টেড রোগ। এই জিনিসটা আসলে ভেড়া এবং ছাগলের স্কার্পি রোগ, এগুলো আসলে আমাদের প্রিয়ন্স দিয়ে হয়ে থাকে। সো এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা আমরা পড়ার চেষ্টা করব। এটি নিউক্লিয় ক্যাপসিড বিহীন প্রোটিন আবরণ সংক্রমণযুক্ত ফাইব্রিল বলা হয় মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের। এই লাইনটা শুধু একটু মনে রাখো, এই লাইনটা একটু মুখস্থ করার চেষ্টা করবো, ঠিক আছে, যে এই যে ক্রেটিস্ট্রিফাইল্টেড নাম, ঠিক আছে, এই রোগটা আসলে এই প্রিয়ন্স দিয়ে হয়ে থাকে। এরপরে যেটা আছে ভিরিয়ন্সের প্রিয়ন্সের মধ্যে ডিফারেন্স দেখে নিবা। ইমার্জিং ভাইরাস বলে কিছু ভাইরাস আছে। ইমার্জিং ভাইরাস আছে যে সকল ভাইরাস পৃথিবীতে কখনো ছিল না, হঠাৎ করে চলে আসে, যেমন করোনা ভাইরাস, এইচআইভি ভাইরাস। এইসব ভাইরাসগুলো সাধারণত আগে পৃথিবীতে ছিল না, হঠাৎ করে আবির্ভূত হয়েছে মিউটেশনের কারণে। মিউটেশন মানে হচ্ছে রূপ পরিবর্তন করার ক্ষমতা। সো এই রূপ পরিবর্তন করে হঠাৎ করে নতুন করে ভাইরাস ক্রিয়েট হয়ে যায়, তখন সেই ভাইরাসগুলোকে বলা হয় ইমার্জিং ভাইরাস। সো ইমার্জিং ভাইরাসের মনে রাখার একটা সিস্টেম হচ্ছে নেশা করোনা, এনতে নীল ভাইরাস, ইতে ইবোলা ভাইরাস, এসতে সার্স ভাইরাস, এইচএতে এইচআইভি ভাইরাস, আর করোনাতে হচ্ছে করোনা ভাইরাস। তাহলে ইমার্জিং ভাইরাস মনে রাখার সিস্টেমটা কি হবে? ইমার্জিং ভাইরাস মনে রাখার সিস্টেমটা হচ্ছে নেশা করো না, নেশা করলে ধ্বংস, তাহলে নেশা করা যাবে না। টোবাকো মোজাইক ভাইরাসের নাম হচ্ছে TMV। সো টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন এটা দৈর্ঘ্য থেকে কত গুণ বড় হয়, প্রস্থের কত গুণ, 17 গুণ। দেখো এদের দৈর্ঘ্য এদের প্রস্থের তুলনায়, অর্থাৎ এদের লেন্থ এদের ব্রেথের তুলনায় 17 গুণ বড় হয়, এবং এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিছিল 2017-2018 সালে, ঠিক আছে। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে টিআইভি যে ভাইরাসটা আছে সেই টিএমভি ভাইরাসটা আসলে কত গুণ হবে। এখানে আমরা কিন্তু দৈর্ঘ্য এগুলো যদি পড়তে পারো তাহলে ভালো, না পড়তে পারলে কোনো সমস্যা নেই। বাট ক্যাপসিমারের সংখ্যা কত থাকে এগুলো মনে রাখতে হবে। প্রতিটি ক্যাপসিমারে কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে এটা খুব গুরুত্বপূর্ণ। আরএনএতে কতগুলো নিউক্লিওটাইড থাকে, নিউক্লিওটাইড অলরেডি আমরা চ্যাপ্টার 1 পড়ে দিয়ে আসছি। ওই নিউক্লিওটাইডের কোনো কিছু না বুঝলে নিউক্লিক অ্যাসিডের ভিডিও আছে, এটা দেখে নিবা। প্রোটিনের মধ্যে কত আছে 95%। টিএমবির আণবিক ওজন কত আছে, অর্থাৎ মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট কত আছে 37 মিলিয়ন ডাল্টন। আরএনএর আণবিক ওজন কত আছে 2.4 মিলিয়ন ডাল্টন। প্রত্যেকটা সাব ইউনিটের আণবিক ওজন কত আছে, মলিকুলার ওয়েট কত আছে 17,000 ডাল্টন। ইচ এন্ড এভরিটা জিনিস ইজ ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু একটা দিবে, এটা আবুল হাসান স্যারের ইনফরমেশন এখান থেকে দিতে পারে। T2 ফাস ব্যাকটেরিয়াফাস, T2 ব্যাকটেরিয়াফাসের ক্ষেত্রে সেম জিনিস, ওইখানে ওই সেম কথাগুলো কাজে লাগবে। স্পাইক কোনটায় থাকে, কয়টা স্পাইক থাকে, এবং এইখানে এটা এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করার জিনিস, এগুলো মুখস্থ করতে হবে। নেক্সট আমাদের যেটা দরকার আছে সেটা হচ্ছে রেপ্লিকেশন অফ দ্য ভাইরাস। ভাইরাসের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি বলছি যে ভাইরাসের ক্ষেত্রে কোনো রিপ্রোডাকশন হয় না, ভাইরাসের ক্ষেত্রে সবসময় ভাইরাসের রেপ্লিকেশন হয়। এবং ভাইরাসের রেপ্লিকেশন ভাইরাস দুই ধরনের জিনিস করে থাকে, একটা হচ্ছে লাইটিক সাইকেল আর একটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল, ঠিক আছে। ভাইরাসের ক্ষেত্রে কি হয় না, রিপ্রোডাকশন হয় না। রিপ্রোডাকশন মানে কি, স্পার্ম আর এগের মাধ্যমে যেটা হয়। রিপ্রোডাকশন মানে হচ্ছে জনন কখনো ভাইরাসের হবে না, অর্থাৎ ভাইরাস কখনো শুক্রাণু তৈরি করে না, ভাইরাস কখনো ডিম্বাণু তৈরি করে না। ভাইরাস সবসময় রেপ্লিকেশন করে, অর্থাৎ ভাইরাসের সংখ্যায় বাড়বে। ভাইরাস যদি 10টা থাকে 10 কোটি হবে, কিন্তু কখনোই ভাইরাসের শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে না, অর্থাৎ তাদের স্ত্রী ভাইরাস হয় না, মেল গ্যামেট ফিমেল গ্যামেট এগুলো আসলে তৈরি হয় না। এই জন্য ভাইরাসের রিপ্রোডাকশন হয় না। ভাইরাসের সবসময় কি হয়, রেপ্লিকেশন। এবং ভাইরাসের রেপ্লিকেশন করার ক্ষেত্রে ভাইরাস দুটো জিনিসকে বেছে নেয়, মানে দুটো পদ্ধতির মাধ্যমে তাদের মানে রেপ্লিকেশন হয়। একটা হচ্ছে লাইটিক সাইকেল আর একটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল, ঠিক আছে। তাহলে ভাইরাসের রেপ্লিকেশন কয়টা জিনিসের মাধ্যমে হবে, ভাইরাসের রেপ্লিকেশন হবে হচ্ছে দুটো জিনিসের মাধ্যমে, ঠিক আছে। একটা হচ্ছে লাইটিক আর একটা কি ভাইয়া, আর একটা হচ্ছে লাইসোজেনিক। ওকে, তাহলে একটা হলো লাইটিক সাইকেল, তাহলে রেপ্লিকেশন অফ ভাইরাস, রেপ্লিকেশন অফ ভাইরাস। এটা তুমি এতটুকু মনে রাখো, এই জায়গা থেকে যদি একটা সিকিউ দেয় তাহলে এটাই কিন্তু আসলে দিবে রেপ্লিকেশন অফ ভাইরাস। ভাইরাসের রেপ্লিকেশন এটা কিন্তু দিবে। একটা হলো লাইটিক সাইকেল, আর একটা হলো লাইসোজেনিক সাইকেল। ওকে, তাহলে লাইটিক সাইকেল আর লাইসোজেনিক সাইকেল। লাইটিক সাইকেল অলরেডি কিন্তু আমরা বলে আসছিলাম, যেগুলো ট্যাডপোল ভাইরাস, যারা ব্যাকটেরিওফাজ ভাইরাস, তারা লাইটিক সাইকেল করবে। তাহলে লাইটিক সাইকেল কারা করে, T2, T4 and T6। আর লাইসোজেনিক সাইকেল কারা করে, ল্যামডা ফাস করে হচ্ছে লাইসোজেনিক। ল্যামডা ফাস করবে কি, লাইসোজেনিক। আর T2, T4, T6 লাইটিক। তো এটা হলো আমাদের আগামী দিনের ডিসকাশনের বিষয়। আগামী দিনে ইনশাল্লাহ আমরা ব্যাকটেরিয়ার সাথে এই লাইটিক আর লাইসোজেনিক পড়বো। আগামী দিনে ইনশাল্লাহ আমাদের ব্যাকটেরিয়া শেষ হয়ে যাবে ইনশাল্লাহ।
তো ব্যাকটেরিয়া আর ভাইরাস আগামী দিনে শেষ। সো আমরা আগামী দিনের সাথে আমরা লাইটিক সাইকেলটা পড়বো। আজকের মতো এতটুকুই কমপ্লিট। সো আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলতে হবে যে ভাই আজকের ক্লাসে প্রবলেম আছে বা আমরা বুঝি নাই, ওই জায়গাটা আবার বুঝাই দেন, তখন আবার আমি আবার বুঝাই দিব। তাড়াতাড়ি করে আমাকে একটু বলে ফেলো যে আজকের ক্লাসে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, ক্লিয়ার। এই পিডিএফটা দিয়েন ভাই, পিডিএফটা দেওয়া আছে, পিডিএফ দেওয়া শেষ। আর একটা ক্লাস লাগবে এই চ্যাপ্টার শেষ হইতে, নেক্সট দিনে চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, নেক্সট দিনে চ্যাপ্টার শেষ। আবিদ ভাই পারে না এমন কোনো কিছু নাই এ পর্যন্ত, আবিদ ভাই পারে না এমন কোনো কিছু এখনো হয় নাই। আলহামদুলিল্লাহ আবিদ ভাই সবই পারে, ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো ক্লাস এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট দেখা হবে ইনশাল্লাহ আবার বুধবার ঠিক রাত 9টায়। কোনো মাপ নেই, এখন থেকে দেখবা যে বললাম না 2.5 মাসের মধ্যে বই শেষ হয়ে যাবে, 2.5 মাসের 2 মাসের মধ্যে বই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠান্ডা ঠান্ডা, কুল কুল।